আজ বরং একটু অন্যরকম গল্প করি। অন্যরকম বলতে অন্য স্বাদের, অবশ্যই অন্য স্বাদের, কারণ আজকের বিষয়টি একটি খুব লোভনীয় বিষয়, যেখানে আমরা যারা, যে সমস্ত বাঙালিরা আমরা মাছে ভাতে বাঙালি, অনেকে আমরা ডিমে ভাতে বাঙালি, মাংস ভাতে বাঙালি রয়েছি, কিন্তু আমরা যারা মাছে ভাতে বাঙালি, আজকের আমাদের এপিসোডটি তাদের জন্যে। তাহলে চলুন শুনে নিই আমাদের আজকের এপিসোডের কাহিনী। নববর্ষ এলেই এখন শহর থেকে গ্রাম, প্রান্তিক থেকে অভিজাত, সব জায়গায় একটা বিশেষ খাবারের কথা ঘুরে ফিরে আসে, আর সেটা হলো পান্তা ইলিশ। পান্তা ভাতের সঙ্গে এক টুকরো ইলিশ, একটু নুন, কাঁচা লঙ্কা আর লাউ ভর্তা বা বেগুন পোড়া, এই সরল খাবার আজ হয়ে উঠেছে এক বিশাল উৎসবের অবিচ্ছেদ্য অংশ। তবে কবে থেকে এই খাবার নববর্ষের সঙ্গে এমন নিবিড়ভাবে যুক্ত হয়ে গেল? কেবল পান্তা নয়, ইলিশই বা কবে থেকে তার সঙ্গী হলো? এই সব প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের তো ফিরে যেতে হয় প্রাচীন গ্রামীণ বাংলার ঐতিহ্য আর ইতিহাসে। চলুন যাওয়া যাক। আসলে পান্তা ভাত ঠিক যে কত বছর আগে থেকে বাঙালির খাদ্য তালিকায় এসে পৌঁছেছে তা নিশ্চিতভাবে বলা যায় না, কিন্তু এই নিশ্চিতভাবে বলা না গেলেও ধারণা তো করা যায়। সেই ধারণা থেকেই আমরা বলতে পারি যে এর প্রচলন মাত্র কয়েক শতাব্দী পুরনো। মধ্যযুগীয় বাংলা সাহিত্যে, বিশেষত মঙ্গল কাব্যে এর উল্লেখ পাওয়া যায়। আগে হ্যাঁ, মঙ্গল কাব্যে। ষোড়শ শতাব্দীর কবি মুকুন্দরাম চক্রবর্তীর চণ্ডীমঙ্গল কাব্যে আছে এই ইলিশের উল্লেখ। মোচড়িয়া গোপ দুটি বাঁধিলেন ঘাড়ে, একশ্বাসে 7 হাড়ি আমানি উজাড়ে, 4 হাড়ি মহাবীর খায় খুদ যাও, 6 হান্ডি মুসুরি স্যুপ মিশা তথি লাও। মানে আমানি বলতে বোঝানো হয়েছে ভাত ভিজিয়ে রাখার জল, অর্থাৎ পান্তা। ওই সময়ে আমানি ছিল চৈত্র সংক্রান্তি ও নববর্ষের সময়কার একটি বিশেষ রীতি। চৈত্র মাসের শেষ দিনে কৃষাণীরা অপরিপক্ক চাল জলে ভিজিয়ে রাখতেন, আর নববর্ষের সকালে সূর্যোদয়ের আগে সেই ভাত খাওয়া হতো প্রতীক হিসেবে। পুরনো বছরের সমস্ত কষ্ট ধুয়ে ফেলে নতুন বছরে সতেজভাবে যাত্রা শুরু করার এ এক নতুন আমেজ, ভাষায় প্রকাশ করা যায় না। বাঙালি চিরকালই কৃষিভিত্তিক জাতি, ফলে গ্রামীণ জীবনের সঙ্গে পান্তা ভাতের সম্পর্ক স্বাভাবিকভাবেই খুব ঘনিষ্ঠ। মাঠে কাজ করার আগে কৃষকেরা খেতেন পান্তা, কারণ এটি হজমে সহজ, সস্তা এবং শরীরের জন্য অত্যন্ত উপযোগী। এর সঙ্গে থাকত অল্প নুন, পেঁয়াজ বা কাঁচা লঙ্কা, কখনো বা বেগুন পোড়া, সর্ষে তেল মাখানো আলু ভর্তা। বিশ্ববিখ্যাত বাঙালি বডি বিল্ডার মনোহরাইচ এক সাক্ষাৎকারে বলেছিলেন, পান্তা ভাতের জল 3 জোয়ানের বল। তিনি স্বীকার করেছিলেন একটা কথা, জানেন, যে দিনে 4 বার পান্তা ভাত খেয়ে তিনি শক্তি অর্জন করতেন। গ্রামীণ দরিদ্র কৃষকরা কখনোই মূল্যবান পাত্রে পান্তা পরিবেশন কিন্তু করতেন না। মাটির পাত্র, কচু পাতা বা কলা পাতাই ছিল পান্তা পরিবেশনের মাধ্যম। এই বিষয়টিও বাংলা সাহিত্যে উঠে এসেছে। মনসামঙ্গল কাব্যের কবি বিজয়গুপ্ত লিখছেন, আনিয়া মানের পাত বাড়ি দিল পান্তা ভাত। এখানে মান বলতে মান কচুর পাতা বোঝানো হয়েছে।
সময়ের সাথে সাথে পান্তা ভাতের সঙ্গে যুক্ত হয়েছে নানা উপকরণ, বেগুন, আলু, সর্ষে পাতা, ডাল, ছোট মাছ ইত্যাদি ইত্যাদি। তবে এসবই ছিল সহজলভ্য ও স্থানীয় উপাদান। মাছে ভাতে বাঙালি হলেও পান্তা ভাতের সঙ্গে ইলিশ মাছের সংযোগ পুরনো নয়। ইলিশ ছিল চিরকালই খানিকটা দামি আর অভিজাত মাছ। গ্রামীণ অঞ্চলে গরম ভাতের সঙ্গে ইলিশ ছিল জনপ্রিয়, কিন্তু পান্তা ছিল গরিবের খাবার। তাই ইলিশের সংযোগ সেখানে সাধারণত ছিল না। শহুরে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণীর কাছে পান্তা ছিল অনেকটা অবহেলিত খাবার। ফলে নববর্ষে কিংবা উৎসবে ইলিশ থাকলেও পান্তা ছিল অনুপস্থিত। 80-র দশকের শুরুর দিকে ঢাকায় নববর্ষ উদযাপনের ধরনে নতুন এক ধারা যোগ হলো। কি সেই ধারা? পান্তা ইলিশ আয়োজন, এক অভিনব ধারা। যদিও 1967 সাল থেকে নববর্ষ উদযাপন করে আসছিল কিছু সংস্থা, সেখানে পান্তা ইলিশের আনুষ্ঠানিক কিন্তু কোনো স্থান সেভাবে ছিল না। তবে 1980 কিংবা আর একটু পরের দিকে 1980, 81, 82 বাংলাদেশের এক সাংবাদিক বোরহান উদ্দিন আহমেদের উদ্যোগে নববর্ষ উপলক্ষে প্রথম পান্তা ইলিশের আয়োজন করা হয়। পরে শাহিদুল হক খান তা আরও জনপ্রিয় করে তোলেন পোস্টার ও আয়োজনে অংশগ্রহণের মাধ্যমে। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কিছু উদ্যোগে পান্তা ইলিশ বিক্রি শুরু হয়। এই ছিল পান্তা ইলিশের আয়োজনের গল্প। সাংস্কৃতিক জাগরণের অংশ হিসেবে পান্তা ইলিশ হয়ে ওঠে এক ধরনের প্রতীক, যা বাঙালি আনার পরিচায়ক হিসেবে সাধারণ মানুষ এটিকে গ্রহণ করে অনায়াসে। 90-এর দশক পেরোতেই পান্তা ইলিশ সর্বত্র জনপ্রিয় হয়ে ওঠে। দোকানে দোকানে, হোটেলে, ক্যাটারিংয়ে এবং পারিবারিক আয়োজনে পর্যন্ত সবখানে শুধুই পান্তা ইলিশ। তবে এর জনপ্রিয়তা যেমন বেড়েছে, তেমনি ইলিশের চাহিদাও হু হু করে বাড়তে থাকে। তবুও এই বাজারের চাহিদা মেটাতে ব্যবসায়ীরা আগেভাগেই হিমঘরে ইলিশ মজুত করতে থাকেন। অনেক সময় দেখা যায় পচা বা বাসি ইলিশও ফ্রেশ বলে বিক্রি করা হয়। এতে পান্তা ইলিশ সংস্কৃতি যেমন বাণিজ্যিকভাবে জনপ্রিয় হয়, তেমনি কোনো কোনো সময় তা প্রশ্নবিদ্ধও হয় বটে। যদিও পান্তা ইলিশ নববর্ষের প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত, তবে এটি আদতে ছিল সাধারণ মানুষের দৈনন্দিন খাবার। নববর্ষের প্রাক্কালে অর্থাৎ চৈত্র সংক্রান্তিতে বাঙালির ছিল শাক ভাত খাওয়ার রেওয়াজ। বাড়ির বউ ঝিরা সকালবেলা ঝোপ জঙ্গল থেকে তুলে আনতেন বিভিন্ন অনাবাদি শাক। 14 প্রকার শাক দিয়ে তৈরি হতো শাকান্ন। বিশ্বাস ছিল এসব শাক খেলে টেলে নাকি শরীর বিশুদ্ধ হয়, রোগ দূরে থাকে। পান্তা ইলিশের ইতিহাস মূলত শ্রেণী, সংস্কৃতি ও বাণিজ্যের ইতিহাস। এটি যেমন গ্রামীণ বাঙালির দৈনন্দিন শ্রমজীবনের স্মারক, তেমনি শহুরে সাংস্কৃতিক আন্দোলনেরও প্রতীক। আজ পান্তা ইলিশ নববর্ষের দিনে এক জাতীয় ঐতিহ্য হয়ে দাঁড়িয়েছে, ঠিক কথা, কিন্তু তার পেছনে রয়েছে বহু দিনের ইতিহাস, কৃষিভিত্তিক জীবনধারা এবং একটি জাতির আত্মপরিচয়ের খোঁজ। অতএব পান্তা ইলিশ শুধু একটি খাবার নয়, এটি বাঙালির সমাজ ও সংস্কৃতির আয়না, যেখানে যুগ যুগ ধরে উঠে এসেছে অভাব, আবেগ, উৎসব ও ঐতিহ্য। মোট কথা, পান্তা ইলিশ বাঙালির কাছে ইমোশন বস, ইমোশন। পান্তা ইলিশ যুগ যুগ জিও।